সব সময় তুমি নিজের কাজ নিয়েই মেতে আছো বাবা। আচ্ছা, নিজের শরীরের দিকে তুমি একটু তাকাবে তো? এটা কোথা দিকে সামলাবে? তাই একটু ঝামেলা বেড়েছে। যাই স্নান করে আসি। আরে মা, তুই খেয়েছিস? না বাবা। আচ্ছা, আমি এখন স্নান করে আসি। বাবা কিছু বলবি মা? না, থাক, তুমি যাও। ওরে মা, তুই যে কে বলবি? আমি সব জানি, সব বুঝি মা। বাবা কত বড় প্রদীপ ছেলে, বড় অভিমানী। রাজু মারা গেলে ও দাদা বৌদির অবস্থাও খুব খারাপ। ও সংবাদ বোধহয় পাইনি। দেখি বিনয়কে আমি একবার কলকাতায় খুঁজতে পাঠাই, যদি কোনো সন্ধান পাই। বাবা ওরে মা, তুই কেমন আছিস? তুমি যেখানে থাকো না কেন, হতভাগিনীকে তুমি যেন ভুলে যেও না। আমি যে তোমার আশায় বসে আছি প্রদীপদা, আমি তোমার আশায় বসছি। রাজু, প্রদীপ, কেউ সাড়া দিচ্ছে না কেন? কে সাড়া দেবে? প্রদীপ, তাকে তো আমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। রাজু, তাকে তো আমি খুন করেছি। রাজুর তার আকণ্ঠ রক্ত আমি পান করেছি। এবার কাকে খাবো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওই বিজয়াকে। বিজয়া রক্ত পান করেই আমি তৃপ্তি পাবো। রাজু, দেখ দেখ, তোর জন্য বই এনেছি, খাতা এনেছি। শোন, শোন রে রাজু, শোন। না না না, ওকে তো আমি নিজ হাতে খুন করেছি। প্রদীপ, আচ্ছা তুই তো নিজে আসতে পারিস, আসবি? আয় আয় আয়। আচ্ছা, এসে কি দেখবি বলতো? দেখবি সব ফাঁকা, সব ফাঁকা। রাজু, আমি যে তোমাদের জন্য ভাত বেড়ে বসে আছি। রাজু, খাই না বাবা, এবার খেয়ে নে, রাত হয়ে গেল। তোকে আর করতে হবে না। আচ্ছা ঠাকুরপো, তুমি কি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে? হ্যাঁ গো, ওদের ডেকে দাও না। ওরা আসছে না কেন? প্রদীপ আর আসবে না বিজয়া। রাজু, রাজু তো সোনার পালঙ্কে ঘুমোচ্ছে। কি মজা বলো, রাজু আমাদের পুত্র হয়ে গেছে। জামা কাপড়গুলো ময়লা ছেঁড়া, পালঙ্কটা যে নোংরা হয়ে যাবে। আচ্ছা তুমি কি গো, যাও না, যাও বই নিয়ে এসো। রাজুর জন্মদিন, আমি মালা গেছি, আমার রাজুকে সাজিয়ে দেবো। তুমি জানো বিজয়া, আমি কাঠ দিয়ে কি সুন্দর করে তাকে আমি সাজিয়ে দিয়েছি। কাঠ দিয়ে কি সাজাবে গো? কাঠ দিয়ে মনে পড়েছে, তুমি তো সেদিন জোর করে রাজুকে আমার কাছ
শাস্তি দাও। এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও বিজয়া। শাস্তি দেবো, এমন শাস্তি আমি তোমাকে দেবো যা দেখে এই দেশের কোনো গরিব পিতা জীবনে আর কোনোদিন পুত্র সন্তানের জন্ম দেবে না। তাই তো তোমাকে আমি চাকরানি পাখি ভয় পেয়ে যাবে, খাঁচার ভেতরে ছটফট ছটফট করবে। খবরদার, একদম একদম মুখ চাপড়াবে না। দেখো রে পাখি, তাকিয়ে দেখো খাঁচার ভিতর কেমন করে পাখিটা ছটফট ছটফট করছে। দেখো ভক্ত মরছে, বিজয় তিল তিল করে মরছে। আমাকে একদম ছবে না, আমাকে যেতে দাও। আমাকে এই কাল ব্যাধি নিয়ে আমাকে আমার রাজুর কাছে যেতে দাও। আসছে রাজু, আমি তোর কাছে আসছি। আমি ঠিক তোর কাছে পৌঁছে যাবো। তুই দেখবি। আমি শোনো বিজয়া, শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা আর আমি চিন্তা করতে পারছি না। 2 মাস হলো কারখানা লক আউট হয়ে আছে। আজ আমি বাবার সঙ্গে শেষ বোঝাপড়া করবো। যদি কারখানা না খোলে তাহলে বাবার বিরুদ্ধে আমি আন্দোলন চালিয়ে যাবো। কেন? রাগ করে না বাবার ভুল। জানো বন্ধুরা, বাবা আমাদের কথা শুনতে চাই না। যে আমাদের কারখানাতে যারা কাজ করে তারাও তো মানুষ, আর তাদেরও আছে আশা আকাঙ্ক্ষা, বেঁচে আছে খিদে, আছে অভাব অভিযোগ জানাবার অধিকার। বাবাকে তুমি ভালো করে বোঝাও, বাবা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবে। আমি অনেক বুঝেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো ফলাফল হয়নি। তাই আমি ঠিক করেছি শ্রমিকদের নিয়ে সংঘবদ্ধ হয়ে এই বাবার অনাচারের মোকাবেলা করব। বাবা গুরুজন, তার বিরুদ্ধে কোনো কাজ করা তোমার উচিত হবে না। তাই বলে অন্যায়কে যে আমি প্রশ্রয় দিতে পারি না বন্ধুরা। মাথা খারাপ করো না। জানো আমার মনে হয় তুমি যেটাকে অন্যায় ভাবছো, বাবা নিশ্চয়ই তার মধ্যে কিছু ভালো রেখেছে। বাবার বয়স হয়েছে, এই বয়সে একটু ভুল হতেই পারে। তাই বলে বন্ধুরা, বাবা আমাদের কথা কোনোদিনই শুনতে চাই না। ওই বদমাই অমিতটা যা বলে তা বাবা ভগবানের কথা বলে মেনে নিচ্ছে। অমিতটাই তো আমাদের সব ব্যাপারে বাবাকে মন্ত্রণা দিচ্ছে। এটাও জানি, আর এটাও জানি কোনো একটা ঘটনা ওনার জন্যই ঘটবে। না, আমি দেখেছি শ্রমিকদের বস্তিতে চাপা দীর্ঘশ্বাস ঘুমরে ঘুমরে কাঁদছে। আর সেই চাপা কান্না যেদিন বন্যা বয়ে আসবে, সেদিন সেই বন্যা স্রোতের বেগে বাবা তুমি আমি মানুষ কোথায় যে ভেসে চলে যাব তার কোনো ঠিক নেই। ওনার সম্বন্ধে বাবা তুমি বুঝিয়ে বলো, তাহলে বাবা নিশ্চয়ই বুঝতে পারবে। জানো তো কর্মরতার মধ্যে
আজ শুধু বাবার কাছে একটা জিনিসই চরম সত্য হয়ে দাঁড়িয়েছে, সেটা টাকা। আর টাকার জন্য বাবাকে যত নিজ কাজ করতে হোক না কেন, বাবা কোনোদিনও দ্বিধাবোধ করে না। একটা কথা মনে রেখো, বাবা ভাবলো দেবতা থেকেও বড়, তাদের তোকে আঘাত দিয়ে কখনো তুমি অধৈর্য তুই অধৈর্য হয়ে না গো। দেখলে সব ঠিক হয়ে যাবে। তুমি দেখবি সব ঠিক হয়ে যাবে। বন্দনা, মনটাকে একটু মনটাকে একটু হালকা করো, দেখবি যে ঘটনা দেখে যে ঘটনাকে কেন্দ্র করে তোমার মনে ঝড় উঠেছে, সেই ঝড় থেমে গিয়ে আবার নতুন করে আলো উঠবে। বন্দনা, বাবার মনে অনুভূতি আসবে, কারণ তুমি তার ছেলে, তার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক। তুমি যেন কোনোদিন মুষ্টিপাত দিয়ে বাবাকে যাচাই করতে যেও না। একটা কথা মনে রেখো, তুমি তোমার গুরুজনের তো বাবা তোমার গুরুজন, তোমার জন্মদাতা পিতা। আমি তা জানি বন্দনা, তাই তো রোজ সকাল সন্ধ্যা করো জোরে প্রার্থনা করে বলি, পিতা সর্ব পিতা ধর্ম পিতরি পরমন্তম পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ঙ্কেই সর্বদেবতা। কিন্তু মা, বাবার এই কঠোরতাকে আমি প্রশ্রয় দিতে পারি না। আশ্রয় দিও না। প্রশ্রয় দিও না, প্রশ্রয় দিও না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, সম ঘৃণা করে ঘৃণ সম নহে। তাই তো অন্যায়কে প্রশ্রয় দিলে সমাজে চলবে। কে আপনি? আপনাকে দেখে মনে হচ্ছে অহংকার। আমি একটা অযোগ্য, কিন্তু আমি মানুষ ছিলাম। আমি চেয়েছিলাম। কি চেয়েছিলেন? কিছু না, কিছু না। জানো, আমার বুক থেকে একটা বৃক্ষশ্বাস বেরিয়ে আসছে। আমি তাকে দুহাত ধরে চেপে রেখেছি। জ্বালা হরহর করে দেখে, ওই সদর দরজাটা খোলা দেখে আমি তোমার বাড়িতে ঢুকে ফিরেছি। আমার পেটটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আপনি কি? আপনার দেখে মনে হচ্ছে আমার মনটা চঞ্চল হয়ে যাচ্ছে কেন? কোথা পরে হবে? শোনো, তোমার মুখের দিকে চেয়ে আছে এই হাজার হাজার নিরন্ন মানুষ। তাদের তুমি বাঁচাও, ন্যায়ের পথে নিয়ে যাও। তোমাকে দেখিয়ে এ বিশ্ব শতাব্দীর আমি চিৎকার করে বলতে চাই, পৃথিবীটা এখনো পূজার অযোগ্য হয়ে যায়নি। কিন্তু বড় কিন্তু নয়, তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি আগুনের প্রকৃতি। সেই আগুনের প্রচন্ড দাবাদারে তুমি ভস্মীভূত করে দাও এই মানুষগুলোকে, এই জানোয়ারগুলোকে। আর আমি সেই দৃশ্য দেখে আনন্দে হাসবো আর নাচবো। আপনার কি পরিচয়? আমার পরিচয় এই মাটির নিচে চাপা পড়ে গেছে, নয়তো গঙ্গার জলে ভাসিয়ে গেছে। আমিও একদিন এরকম সুসজ্জিত দেওয়ালের ঘেরায় বাড়ি ছেড়ে তুমি পালিয়ে যাও, না হলে তোমাকে কেটে চক্র করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ওর নিঃশ্বাসে বিপ্লবী সেই বিকেল যারা তুমি সহ্য করতে পারবে না। তুমি পালাও। কি বলছেন আপনি?
ওই শয়তান আমাকে সত্য শান্ত করেছে। আমার সোনার সংসার তছনছ করে দিয়েছে। শুধু তাই নয়, আমাকে ছুরি মেরে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কে ওই পাগল? বাবার ছবিটা দেখে হঠাৎ শিউরে উঠলো কেন? তবে কি কাকা? না, আমি তো শুনেছি কাকা মারা গেছে। তবে যাই হোক, এই রহস্য আমাকে জানতেই হবে। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। কি কথা? তোমাকে না কতবার বলেছি ওই কারখানার ব্যাপারে নাক গলাতে যায় না, তাতে তোমার ভবিষ্যৎ খারাপ হবে। আমার ভবিষ্যৎ ভেবে এতগুলো শ্রমিকের ভবিষ্যৎ আমি খারাপ হতে দিতে পারি না বাবা। আমার যে ওই কারখানার শ্রমিকরাই তোমার আপন হলো। আমাদের কাছে পৃথিবীর সমস্ত মানুষই আপন। আমাদের প্রাচীন মহাপুরুষ বিবেকানন্দ বলে গেছিলেন, দারিদ্র মুচি মেধর এরা সবাই আমার ভাই। আমার কাছে উপদেশ আমি শুনতে চাই না। উপদেশ নয় বাবা, আমি আবার অনুরোধ করছি, লোকাও শুনে নাও। আর অমাইচার কথার উপর নির্ভর না করে তাকে সব কিছু ছেড়ে না দিয়ে তুমি নিজের ক্ষতি করো না। তবে আমার ক্ষতির চেষ্টা না করে আমার যেতে ভালো হয় সে চেষ্টাই করেছে, কারণ সে বাড়িতে মানুষ হয়েছে। বাবা, তোমার এই খাম খেয়ালির জন্য শ্রমিকদের বস্তিতে নেমে উঠেছে কান্নার রোল। এক কন্যা খাদ্য, এক টুকরো রুটির জন্য শিশুরা আর্তনাদ করছে। বাবা হয়ে শিশুদের মুখ থেকে রুটি কেড়ে খাচ্ছে। মা হতে বীর হয়ে মা তার কন্যাকে শিকারির হাতে তুলে দিচ্ছে। তুমি যে দেখো নিরন্ন শ্রমিকদের দিকে মর্মে মর্মে অনুভব করো তাদের শত্রুর বেদনা। বারবার তোমার এই এক কথা শুনতে আমাকে বিরক্ত লাগে। তাও বলে শ্রমিকদের ঘরে কান্নার বীজ ছড়িয়ে তুমি সুখী হতে পারবে না বাবা। ওদের এক এক ফোঁটা চোখের জল আমাদের এক এক ফোঁটা রক্ত দিয়ে শোধ করতে হবে। আমি 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 তোমার পায়ের ধরে অনুরোধ করছি, ভগবানের আশীর্বাদ আমি তোমার অনুরোধ রাখবো না, রাখতে পারবো না। বেশ, তবে আমারও শেষ কথা শোনো। এতদিন প্রতিবাদ জানিয়েছি, পায়ে ধরে অনুরোধ করেছি, তাতেও যখন হলো না, তখন এবার আমি নিরন্ন শ্রমিকের আগে দাঁড়িয়ে তোমার এই অনাচারের মোকাবেলা আমি নিজের লাঠি ধরবো বাবা, আমি নিজের লাঠি ধরবো। তাতে তোমাকে মরতে হবে জানো। হ্যাঁ, জানি, আর সেই মৃত্যু হবে আমার কাছে গৌরবী। যদি তোমার এই বিধানটার বলি থেকে আমাকে মৃত্যু হয় তা পারি। আমি তোমার গুরুজন, তাই তো তোমার পায়ে আমি পুষ্পার শ্রদ্ধাঞ্জলি করবো বাবা। কিন্তু হাজার হাজার শ্রমিকদের চোখে আমি জল ধরতে দেব না। শান্ত হও তাপস, আমি সেই দিন হব শান্ত, যাতে উদ্ভিদের কন্দল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গ কৃপা দিন রণভূমিতে ধরিবে না। আমি সেই দিন হব শান্ত। তবে কি অমিতের উপর বিশ্বাস করে আমি ঠকতে চলেছি? কিন্তু না, তা কি করে হয়? অমিত ঠিকই কথাই বলেছে। এই বীজ বৃক্ষ আমি নিজের হাতে রোপণ করেছি। আজ সেই বীজ বৃক্ষ ফলে ফলে শাখায় পল্লবে ভরে উঠেছে। এই বীজ বৃক্ষ আমি নিজের হাতে কেটে ফেলবো। তাতে যদি আমাকে নিচে আরো নিচে নামতে হয়, আমি তাই নামবো। তবু এই বীজ ফল আমি খাবো না।
চাই। অবশ্য তার জন্য আমি আপনাকে 8,000 টাকা দেবো। আপনাকে সঙ্গে সঙ্গে সাহায্য করবে, কিন্তু কাজ পুরোপুরি হাসিল করতে না পারলে ও পাঠান সর্দার ওসমান খান রাত के दिन बने रहे। আমাদের শান্ত আপনাদের মতো জিন্দা আছে। তাহলে শোনো, আমার রাত্রে দিল্লি যাবে এবার মন্ত্রীর সঙ্গে দেখা করতে। আর তবে সেই সময়ে গাড়ি নিয়ে আমরা স্টেশনে যাবে, আর চলন্ত গাড়িতে তুমি লাফিয়ে পড়বে। আপনার বাবাজিকে আর আমি আমার ভবিষ্যৎ चालू गाड़ी से जाम दवा वो 5,000 হবে না, और 5,000 আরো 5,000। और सब पहले 5,000 और कल 5,000। ঠিক আছে, 5,000 টাকা। কিন্তু বেমানি করলে আমার এই গুলি জমাল আমার কি আছে, আমরা নিমক ছেলে নিমকের কিমত সহি সহি বুঝে দিই, বেইমানি করিনি। কিন্তু খুব সাবধান, ওখানে যেন কোনো দিকে পাস না হয়। আমি সবাইকে যেন বলতে পারি আমার অ্যাক্সিডেন্টে মারা গেছে। अभी काम इतना सही से करेंगे तो किसी का नहीं होगा। क्या हुआ? আমার কাজের কথায় আমি খুব খুশি। अच्छा करो, अब हम करते हैं, लेकिन एक बात हमारे ऊपर का सरे जिंदा छोड़ना, हाँ वो सारा जनो मोने থাকে। তোমার মৃত্যু ধীরে ধীরে এগিয়ে আসছে। সকালে খবর আসবে, তারই সমাজ তোমার কুণ্ডলী পাকানো দেহটা দিল্লির রোডের কাছে পড়ে আছে। ওই জরুরি কাগজপত্র সঙ্গে কারখানা দানপত্রটা আমি সই করে নিয়েছি। আজকে রাতটা শেষ হলে আমি পাবো এই কারখানার মালিক। চেনা জানা সব জায়গায় খুঁজলাম, কিন্তু প্রদীপের কোনো সন্ধান পেলাম না। এদিকে স্থান আশা করে আছে, উদ্বিগ্ন হয়ে আছে। প্রদীপকে আমি ঠিক খুঁজে নিয়ে যাবো। দেখি তো ওইটাকে খুঁজে নিয়ে কাল ফিরে যাবো। মনে করবেন না, একটু তাড়াতাড়ি ছিল তাই। না, কে? প্রদীপ না? কি ব্যাপার বিনয়, তুই এখানে? প্রদীপ, এ কি চেহারা হয়েছে তোর? আমি তোকে চিনতেই পারিনি। কোথায় থাকিস তুই? সামনের ওই বস্তিটা একটা মোটর গ্যারেজে কাজ করি, সেখান থেকে ফিরছি। তা হ্যাঁ রে বিনয়, দাদা বৌদি রাজু এরা সব কেমন আছে? সব ভালো আছে রে। হ্যাঁ রে, বৌদি বৌদি আমার কথা জিজ্ঞাসা করে, দাদা আমার খোঁজ নেয়, রাজু রাজু আমার কথা বলে। ওরা ওরা কি আমাকে ভুলে যায়নি তো বিনয়? না রে, ওরা কেউ তোকে মন থেকে মুছে ফেলেনি। বিনয়, তোর সঙ্গে দেখা হয়ে ভালোই হলো।
করতে হবে ভাই? বল কি উপকার করতে হবে? রাজুর জন্য জামা প্যান্ট আর বৌদির জন্য দুখানা শাড়ি কিনে যাবো। ওগুলো নিয়ে তুই তাদের ভর্তি এগুলো প্রদীপ কিনে দিয়েছি, তবে তার চুরি করা পয়সাই রোজ দেখিস দেখিস যেন ঘৃণা করে ফেলে যাবে। বলবি বলবি গো, বলিস রে ভাই, তুই বলিস। দাদা বৌদির সে ভুল ভেঙে গেছে রে, আর সেই জন্য আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। সত্যি? আর একটা কথা, তোর দাদা বৌদির কাপড় তো কিনতে পারি, কিন্তু রাজুর জন্য না 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 না, রাজুর জন্য তো আমাকে আগে কিনতে হবে। জানিস বিনয়, জানিস রাজু আমাকে একদিন বলেছিল, কাকু কাকু তুমি চাকরি পেলে আমাকে নতুন জামা কিনে যাবে তো কাকু? আজ আমি যাই হোক কিছু তো একটা চাকরি করছি। কিন্তু প্রদীপ, রাজু, কিন্তু কিন্তু কি রে রাজু? বল 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 বিনা বল, তোর বলতে বলতে থামলি কেন? চুপ করে আসিস কেন? বল নাকি বল, রাজুর কি হয়েছে বল। রাজু, হ্যাঁ হ্যাঁ রাজু। রাজু মারা গেছে। না না না, এ মিথ্যে, এ হতে পারে না, এ কিছুতেই না, কিছুতেই না। তুই বিশ্বাস কর, রাজু সত্যি মারা গেছে। কি হয়েছিল রে বিনোদ? বল, রাজুর কি হয়েছিল বল। তুই চলে আসার পর দাদা যে কেমন হয়ে গেল, ঠিক মতো সংসার চলতো না, কেউ সাহায্য দিতে গেলে নিত না। অনাহারে অর্ধাহারে রাজুর হলো জোর। দাদা অন্য গ্রামে রাজ মজুরের কাজে দুদিন আটকে পড়লো। তারপর দাদা ফিরিয়েছে শুনে আনন্দ জোর গায়ে ছুটতে গিয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিনোদ, আমি রাজুর মৃত্যুর জন্য দায়ী রে বিনোদ। যদি যদি আমি সেদিন দাদাকে টাকার কথাটা বলতে পারতাম, তাহলে তাহলে হয়তো আজ এত অঘটন ঘটতো না রে বিনোদ, এত অঘটন ঘটতো না। জানিস না রে ভাই, যে গেছে সে তো আর ফিরবে না, কিন্তু যারা আছে তাদের তুই মরতে দিস না। তুই ঠিক বলেছিস রে বিনয়, তুই ঠিক বলেছিস। চল 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 বিনয় চল, আমি এক্ষুনি যাচ্ছি। দাদা বৌদি আমাকে বাপ মায়ের স্নেহ দিয়ে মানুষ করেছে, তাদের আমি ওখানে চলে যেতে দেবো না রে বিনয়, তাদের আমি ওখানে চলে যেতে দেবো না। ভগবান, তুমি সত্যি লীলাময়, তোমার লীলা অপূর্ব। তুমি অধৈর্য না হয়ে যত তাড়াতাড়ি পারেন কিছু রক্ত জোগাড় করুন। কারণ আপনার বাবা যে আঘাত পেয়েছে এবং যেভাবে রক্তক্ষয় হয়েছে, তাতে এই মুহূর্তে আর কিছু রক্ত না দিলে বাঁচানো যাবে না। আমি আপনার রক্ত পরীক্ষা করছি। রক্ত তো নেওয়া যাবে না বউ। কারণ তুমি সাহসী করেছো। ডাক্তারবাবু, এই অবস্থায় রক্ত দিলে সন্তানের ক্ষতি হতে পারে। আমার সন্তানের ক্ষতি করেও আমার রক্ত দিয়ে আমি আমার শ্বশুরকে বাঁচাবো। আপনি রক্ত করবেন না দাদা, এখনই রক্ত না পেলে বেশ, চলো বোন। অনেক কাছে আমার গর্ববোধ হচ্ছে, মনে হচ্ছে পুরাণের সীতা সাবিত্রীর কথা আমরা ওদের কথা পুরাণে পড়েছি, কিন্তু আজ আমি চোখের সামনে দেখছি এক মমতাময়ী সীতা সাবিত্রী বোনকে যে নিজের সন্তানের ক্ষতি করেও শ্বশুরকে বাঁচাতে চায়। ও এই দৃষ্টান্তই যুগকে দিয়ে যাবে এক নতুন প্রেরণা, এক আদর্শ। এই সেই বন্দনা যে
যে শ্বশুরের কাছে একটুখানি স্নেহ পাওয়ার জন্য কাঙাল হয়েছিল, দিনের পর দিন লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে অষ্টকালে মৃত্যু, সেই বন্দনা আজ কত বড় ত্যাগ করে বন্দনা তুমি হাসি মুখে সংসারের মঙ্গল দিন চালিয়ে সংসারকে আলো করে দাও। সত্যি তুমি পল্লী বধূর আদর্শ। ভুল করেছি, ওসমান খানকে 5,000 টাকা দিয়ে আমি ভুল করেছি। মানুষের কাছে জানাতে দাঁড়াগা দিয়েছে। এখন কি করি? হই আত্মহত্যা, না হই পালানো। কিন্তু পালিয়ে যাব কোথায়? পুলিশের চোখে ফাঁকি দেওয়া সহজ নয়। না, যেমন করে হোক পালাতেই হবে আমাকে। দেখতে এলাম তোমার মুখে আনন্দের হাসি, নাই বিষাদের ছায়া। তুমি বিশ্বাস করো ভাই? বিশ্বাস বিশ্বাস আমি তোমার উপর অনেকদিন আগে হারিয়েছি সন্তান। সেদিন তুমি আমার মাতৃ সভা ভৌতিকে অপমান করেছিলে। সেদিন দিনের পর দিন অনুসরণ ছায়ার মতো অনুসরণ করে আসছি। তোমার প্রতিটি কাজ আমি নীরব দর্শকের মতো দেখে গেছি। তুমি আমাদের সুখের সংসার ভেঙে তছনছ করে দিয়েছো। তোমার প্ররোচনায় বাবা দিনের পর দিন বাবা আমাদের কাছ থেকে পর হয়ে গেছে। তুমি ভদ্র সেজে অনেক মেয়ের সর্বনাশ করেছো। তোমার কুকীর্তির কথা সব আমার কাছে জমা আছে। কি বলছিস তুই? কি বলছে? আমি অন্যদিকে চিনতে ব্যারিস্টার কন্যা বনতি মুখার্জি, সে ছিল আমার বান্ধবী। তুমি ভদ্র সেজে দক্ষিণেশ্বর বেড়াতে যাওয়ার নাম করে তাকে নিয়ে গিয়ে তুমি তার ইজ্জত নষ্ট করেছিলে। তাকে বাধ্য হয়ে কলঙ্ক রাখতে গলায় দড়ি দিয়ে বসতে হয়েছিল। মনে পড়ে সে কথা? মনে পড়ে? মানুষ আজ তার জবাব দেবার দিন। মানুষ তুই আমাকে ক্ষমা কর ভাই। প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন খারাপ কাজ করবো না। না, কোনো ক্ষমা নেই। নরকের পথকে যে চিনেছে সে স্বর্গের সুইটে কোনোদিনে উঠতে পারে না। শয়তান মৃত্যু তোমার অবতারিত। মানুষ ওই দেখ, বন্দনা আজও আমাকে ক্ষমা করতে আসছে। বৌদি কই? কোথায় বৌদি? ওই তো পালিয়ে গেল। কিন্তু পালাবে কোথায়? আমি তোমাকে বাঁচতে দেব না। দেহটা একেবারে কুণ্ডলি পাকিয়ে গেছে, রক্তে ভেসে যাচ্ছে। ভগবান, ভগবান, পাপীর শাস্তি তুমি ঠিকই দিয়েছো। ভগবান, পাপীর শাস্তি তুমি ঠিকই দিয়েছো। আজ যদি বিপাশা বেঁচে থাকতো, সে বন্ধুরার মতো দাদা বলে ডাকতো। এই অদ্ভুত মেয়ে বন্দনা মুহূর্তের পরিচয় বন্ধুরার এই ভালোবাসা আমাকে বিপাশার দেখা ভুলিয়ে দেয়। নমস্কার ডাক্তার বাবু। কি চিন্তা করছেন ডাক্তার বাবু? আমার মনের কথা আপনার অনুগ্রহে আজ আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছি। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি। বাবু, আমি শুধু ডাক্তার হয়ে আমার কর্তব্যটুকু
নিজের রক্ত দিয়ে আপনাকে বাঁচিয়েছি। কি বলছেন ডাক্তার বাবু? আবার কুড়িয়ে পাওয়া বল। আপনার বৌমা বন্দনা। বৌমা? কি বললেন? আমার বৌমা? হ্যাঁ বাবা, আমি আপনাকে বৌমা? মা আমার? আরে মা, ওরে মা, ওকে আমি কত কথা বলেছি, কত লাঞ্ছনা গঞ্জনা করেছি, সে কি আজ বাবা বাবা, আমি তো অন্যায় এ করিনি। অন্যায় করলে বাবাকে শাসন করতে পারে না। আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি মা, আমি তোর কাছে হেরে গেছি। আমি তোর কাছে হেরে গেছি। তুই সর্বসংখ্যা ধরতির মতো সর্বম সাহা ধরতির মতো সব কিছু সহ্য কর। সব কিছু সহ্য করে আমাকে আমাকে তুই হারিয়ে দিয়েছিস মা। তুই তোর অভাগ্য ছেলেকে ক্ষমা কর মা। তোর অবাধ্য ছেলেকে ক্ষমা কর মা। বাবা, অবাক করবেন না। তুই সুখী হো মা, সুখী হো। দাদা, দাদা, আমরা তাহলে আসি। আমরা তাহলে আসি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমার সংসার চলো বাবা, চলো বাবা। ডাক্তার বাবু, আমরা তাহলে আসি। আপনার বাবা কেমন আছে? না না না, সংবাদ দেবো কেন? আপনাকে যেতে হবে, কেননা ওর ভগ্নিপতির বাড়ি দেখা হবে আর আমার রোগী দেখাও হবে। ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই যাবো। ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয় যাবো। তাপস, তুমি বললে আমি এখন এখনই পলাশপুর যাবো। সন্দেহের কাছে সন্দেহে আছে যে আমাকে ক্ষমা চাইতে হবে। সে পরে হবে সে বাবা। পরে হবে বাবা। না, না, আমি তাকে আমি তাকে অনেক অপমান করেছি। তার কাছে ক্ষমা না চাইলে আমি শান্তিতে পাবো না বাবা। ড্রাইভারকে পলাশপুর যাওয়ার জন্য তুমি ড্রাইভারকে পলাশপুর যাওয়ার নির্দেশ দাও। বেশ, বেশ, চলুন বাবা। চলুন বাবা। ডাক্তারবাবু, ডাক্তার বাবু, আমার সন্তান আমার সন্তানের কিছু কোনো চিন্তা নেই। কোনো চিন্তা নেই, কোনো সব চিন্তা ঠিক নেই, হয়ে সব যাবে। ঠিক হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা আসি। আসি। নমস্কার। নমস্কার। বন্দনার মতো সর্বসংখ্যা ওনার মতো সর্বংশ হবে, এই যুগে এই যুগে বিরল, তাই বন্ধের কাছে একটাই বক্তব্য রেখে যায়। বন্ধুরা যেমন নিজের জীবনকে ধূপের মতো তিল তিল করে পুড়িয়ে সংসারের দিকে হাসি ফুটে তুলেছে, তোমরাও যদি বন্ধুরার মতো সর্বংশ হতে পারো, তাহলে দেখবে অচিরেই নেমে আসবে তোমাদের যুগের সাগরের সুখের হাসি। এই রাজু, রাজু, এই রাজু, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তুই কোথায় রে? এইখানে দাঁড়িয়ে আছিস? আরে, হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নেবে বাবা। চল, চল, স্কুলের সময় হয়ে গেছে। আমি কখন রাজু, থেকে তোর জন্য ভাত নিয়ে বসে আছি। আমি কখন থেকে তোর জন্য ভাত নিয়ে বসে আছি। ওই রে, রাজু, এখানে তো নেই। ওগো, ওগো, তোমরা বলতে পারো আমার রাজু কোথায় গেছে? বলো না গো, আমার রাজু কোথায় গেছে? আমি কোথায় গেলে আমার রাজুকে পাবো? তোমরা একবার বলো না, আমার রাজু। ভিজবে না বিজয়া, না বিছয়া, তুমি চোখের জলে বসে তুমি চোখের জলে বন্যা বই দিলেও রাজু আর ফিরে আসবে। রাজু আর ফিরে আসবে না। তুমি মিথ্যেবাদী, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, প্রতারক। তুমি প্রতারক। তুমি রাজুকে আমার বুক থেকে তুমি রাজুকে আমার বুক থেকে কেড়ে নিয়েছো। তোমাকে আমি তোমাকে না আমি। বিজয়া, ওই তো, ওই তো, ওই তো রাজু রাস্তা আছে। ওই তো রাজু, 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 আকাশের দিকে মেঘের মধ্যে কেমন জল ভরা চোখে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। বলছে, মা,
শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল আমার জীবনের খেলাঘর আমার জীবনের খেলাঘর আজ ভেঙে চুরমার হয়ে- আজ ভেঙে চুরমার হয়ে গেল আমার চোখের সামনে আমার চোখের সামনে স্ত্রী পুত্র স্ত্রী পুত্র বিনা চিকিৎসায় মারা গেল ভগবান ভাগ্যবান আমার মতো ভাগ্যবান তুমি তুমি আর এই পৃথিবীতে পাঠাইও না ঠাকুর ওরে তোরা কি আছিস ওরে তোরা তোরা কে আছিস বাজা, বাজা। বাজা বাজা বিসর্জনের বাজনা তোরা জোরে জোরে বাজা দাদা বৌদি দাদা আর কণ্ঠস্বর কার কার কণ্ঠস্বর কি প্রদীপ তবে তবে কি প্রদীপ হ্যাঁ দাদা হ্যাঁ দাদা হ্যাঁ আমি ফিরে আমি ফিরে এসেছি দাদা কোনদিন তোমাদের ছেড়ে আর আর তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো কোথাও যাবো না দাদা আছো দাদা যাবো কেমন আছো দাদা বৌদি কেমন আছে বৌদি কেমন আছে এই দেখো এই দেখ, এই এই দেখ আমি চাকরি করে আমি আমি চাকরি করি বৌদির জন্য লাভ বৌদির ছোট্ট লাল পিড়ে শাড়ি নিয়ে এসেছি বড় বড় দেরিতে এলি রে ভাই আর একটু আগে এলে হয়তো আর একটু আগে হেলে হয়তো হতো ভাই কত ভাগিনি তোকে বেশ দেখা দিচ্ছি শেষ দেখা দেখতে পেত রে কেন কেন দাদা কেন কি হয়েছে বৌদি কি হয়েছে বৌদি তোর বৌদি তোর বৌদি পৃথিবীর মায়া পাঠিয়ে এই পৃথিবীর মায়া কাটিয়ে অমৃত লোকে চলে ওই অমৃত লোকে চলে গেছে ওই দেখ ওই দেখ হত ভাগিনী ধুলোয় পড়ে আছে ওই দেখ রে ভাই হত কত ভাগিনী কেমন ধুলোয় পড়ে আছে শীতের সিঁদুর শীতের সিঁদুর মুখের রং কেমন মুখের রং কেমন এক হয়ে আছে যেমন হলুদ যেমন খেলে হলুদ খেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে বৌদি ওকে দেখ। আমি অভিমান করে বাড়ি ছেড়ে চলতে দিয়েছিলাম আমি অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম বলে তুমিও আমার উপর অভিমান করে তুমিও আমার উপর অভিমান করে আমাদের ছেড়ে চলে গেলে আমাদের ছেড়ে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে বৌদি আমি যে করছি আমি যে অনেক কষ্ট করে তোমাকে কিছুই দিতে পারিনি বৌদি তবু অনেক আশা করে আমি তোমার তোমার ছোট্ট একটা লাল পিড়ে শাড়ি এনেছিলাম তুমি তাও গ্রহণ করলে না বৌদি তুমি তাও গ্রহণ করলে না দুঃখ করিস না প্রদীপ দুঃখ করিস না রে প্রদীপ তুই দেয়া তোকে বিজয়া তোকে ছেলের মতো করে মানুষ ছেলের মতো করে মানুষ করেছে হয়েছে তাই ওকে শ্মশানে তাই ওকে শ্মশানে নিয়ে গিয়ে ওর শেষ ওর ওর শেষ কাজটুকু তুই করলে ভাই ওর আত্মা তবু তবু তো তোর আত্মা শান্তি পাবে হ্যাঁ নিশ্চয়ই শান্তি পাবে নিশ্চয়ই শান্তি পাবে প্রদীপ যখন ফিরে এসেছে প্রদীপ যখন ফিরে এসেছে কোনো দুঃখই থাকবে না আর কোনো দুঃখই থাকবে না প্রদীপ বিনয়ের মুখে তুমি ফিরে এসেছো বীরের মুখে ফিরে এসেছো শিখামা তোমার সঙ্গে দেখা করার জন্য শিখামা তোমার সঙ্গে দেখা করার জন্য অধিপূর্ণ হয়ে উঠেছে। পরিপূর্ণ হয়েছে উঠেছে তাই শিখামাকে সঙ্গে নিয়ে তাই শিখামাকে সঙ্গে নিয়ে তোমার বাড়ি এলাম আমি তোমার বাড়ি এলাম ভালোই 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 করেছে কাকা বাবু ভালোই করেছে কেমন আছো কেমন আছো বড়িদা? ভালো অপারেশন করার পর এই দেখো চোখ অপারেশন করার পর আমি এই পুজোর দেখো, মতো চোখ অপারেশন করার পর আমি সব কিছু দেখতে পাচ্ছি। বৌদি কেমন আছে আচ্ছা, বৌদি কেমন আছে বড়িদা? বৌদি বৌদি বলছি বৌদি আর এই টিকা বৌদি আর রে বৌদি অভিমান করেছিল এদের মতো। বৌদি
সর্বেশ্বর বাবু, সর্বেশ্বর বাবু, আপনি এসেছেন ভালোই হয়েছে। আপনি এসেছেন ভালোই হয়েছে। ওই বিজয়ের ইচ্ছা ছিল, আর আমিও না বুঝে আর আমিও না বুঝে একদিন ভুল বুঝেছিলাম, প্রদীপকে আমি একদিন ভুল বুঝেছিলাম। তাই তাই ওদের ওই স্বর্গের মতো কত ভালোবাসাকে মত ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে আমি বিজয়ের সামনে আমি এই বিজয়ার সামনে দুহাত এক দু হাত এক হাত করে দিলাম। দাদা দাদা আছি দাদা। বন্ধুরা, আমি দাদা আমি বন্ধুরা, তুই এসেছিস রে বোন। হ্যাঁ, সন্দেহ অচিন গায়ে বধূ, অচিন গায়ের বধূকে আজ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। অর্পণের টাকার জন্য অর্পণে ৫,০০০ টাকার জন্য তোমাকে আমি অনেক অপমান করেছি, কত কথা বলেছি, কত কটু কথা বলেছি। সেসব মন থেকে এসব মন থেকে মুছে দিয়ে তুমি আমাকে ক্ষমা করো। আজ আমি করতে করেছি টাকাই সংসারের সব জিনিস নয়। আজ আমি বুঝতে পেরেছি টাকায় সংসারের সব জিনিস নয়, বড় জিনিস হলো না বড় জিনিস হলো নারীর সহিষ্ণুতা। গাঙ্গুলি মশাই, দাদা, বৌদি আমার করে শুয়ে আছে না? বৌদি আমাদের বৌদি আমাদের ছেড়ে চলে গেছে। বৌদি বিছয়া চেয়ে দেয়, চেয়ে দেয়, একটিবার শুধু চেয়ে একটিবার শুধু চেয়ে দেয়, যে বন্দনার জন্য তুমি যে বন্দনার জন্য তুমি নিভৃতে চোখের জল নিভৃতে চোখের জল ফেলেছো, তার সুখের জন্য আর সুখের জন্য তুমি শুধু ঠাকুরের কাছে দিন রাত কত প্রার্থনা করেছো। এই বন্দনা আজ সেই সেই বন্ধুরা আজ কত সুখী হয়েছে। হ্যাঁ সন্দেহ, এই সন্দেহ তোমার বোন তোমার বোন আমার মা আমার মা নিজের ধর্তির মতো সবকিছু সহন করে সকলকে সকলকে হারিয়ে দিয়ে তাই তাই আমিও আমিও ওকে অচিন গায়ের বধূ করে মুক্ত কণ্ঠে স্বীকার করলাম। নমস্কার, আমাদের পালাখানি এইখানে আমরা সমাপ্ত করলাম। তাই দর্শক বৃন্দের কাছে অনুরোধ, আপনারা আপনাদের নিজ নিজ বাড়ি শান্তিভাবে যান। श्री हरिलाल महतो की ओर से 3,000 रुपये का सहयोग राशि पहुंचे हैं। उन्हें बजरंगबली कमेटी, नवयुवक संघ कमेटी उन्हें हार्दिक हार्दिक अभिनंदन करती है एवं उनका तहे दिल से स्वागत करती है। साथ ही साथ पूर्व विधायक अरविंद कुमार सिंह, उनके हाथों से भी 2500 रुपये का सौगात हमारे बीच पहुंची है। उन्हें भी उनके प्रतिनिधि निधुराम कुमार के हाथों से 6,000 रुपये का सहयोग राशि हम लोगों को मिला है। उन्हें भी बजरंगबली कमेटी और नवयुवक संघ कमेटी उन्हें भी हार्दिक हार्दिक अभिनंदन करती है एवं उनका तहे दिल से स्वागत करती है। आप सबों को बहुत बहुत धन्यवाद और आप सबों के बीच हम सब रहेंगे। जय हिंद।